স্মরণকালে সবথেকে হাস্যকর কথাটা একটা প্রশাসনের মানুষের মুখ থেকে আমরা শুনছি, সেটি হচ্ছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হবে। আমার মাথায় বুদ্ধি কম সম্ভবত, আমি জানি না গুপ্ত রাজনীতি কিভাবে নিষিদ্ধ করে। কারণ গুপ্ত রাজনীতির বৈশিষ্ট্যই হচ্ছে তা প্রকাশ্য না, ফলে তা ডিটেক্টেবল না। যা ডিটেক্টই করা যায় না, তা নিষিদ্ধ কিভাবে করা হয় তা আমার জানা নাই। এই ঘটনার মধ্য দিয়ে বরং গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া হলো এবং রাজনীতি যাতে কেউ ব্যক্ত না করে তার একটা ইনসেন্টিভ তৈরি করা হলো। আমাদের যথেষ্ট পরিমাণ সিট নাই, যদি যথেষ্ট পরিমাণ সিট থাকতো তাহলে সিটের জন্য কাউকে রাজনীতি করতে হইতো না। সিটের সংখ্যা বাড়ানোর দাবি না করে কেন রাজনীতি নিষিদ্ধের দাবি করতেছেন? কোন ক্ষমতাসীন ছাত্র সংগঠন যদি হলগুলিতে হল কমিটি দিতে পারে তাহলে তারা হচ্ছে জবরদখল চালাবে, তারা গেস্ট রুম গণরুম আনবে এবং তার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা আরেক দফা বিপন্ন হবে। কিন্তু এটি যে প্রক্রিয়ায় সমাধান করা হয়েছে তা কোনো গঠনমূলক সমাধান নয়। আমাদের রাজনীতি করতে গেলে হল কমিটি দিতে পারি আর না পারি, আমাদের রাজনীতি আলটিমেটলি হলগুলি এবং ফ্যাকাল্টিগুলিতেই হবে। তো আজকে হল কমিটি নিষিদ্ধ হয়েছে, কালকে যদি আমি কোনো একটা হলে কথার কথা দুইটা ছাত্রের সঙ্গে চা খাইতে বসি তাহলে সেই দুজন ছাত্রকে যে ছাত্র ইউনিয়ন সন্দেহ করে হল থেকে বাইর করে দেওয়ার পায় তারা হবে না, তা আমরা নিশ্চিত হচ্ছে কিভাবে? এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব ছিল একটা ক্যাম্পাস চার্টার তৈরির মধ্য দিয়ে হলগুলিতে এবং ফ্যাকাল্টিগুলিতে রাজনীতি কি ফরম্যাটে থাকবে, রাজনীতি কিভাবে নিয়ন্ত্রিত হবে তার একটি রূপরেখা নিশ্চিত করা। কিভাবে যে আবাসন, সেই আবাসন সম্পূর্ণরূপে প্রশাসনের হাতে থাকে এবং তা যেন কোনোভাবেই কোনো দলীয় ছাত্র সংগঠনের হাতে না যায় তা নিশ্চিত করার একটা মেকানিজম তৈরি করা। তারা 17 জুলাইয়ের কথা বলছেন যে 17 জুলাইয়ের 9 দফার হিসাব অনুযায়ী করা হবে। তা 9 দফার হিসাব অনুযায়ী যদি করা হয় তাহলে তো ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ। তাহলে আপনি যে হলে নিষিদ্ধ করতেছেন তাহলে বিশ্ববিদ্যালয় কমিটিগুলো বিলুপ্ত করে দেন, আমাদের বিশ্ববিদ্যালয় কমিটি তুলে দেন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের একটা আতঙ্ক রয়েছে পূর্ববর্তী অভিজ্ঞতার কারণে যে কোনো ক্ষমতাসীন ছাত্র সংগঠন যদি হলগুলিতে হল কমিটি দিতে পারে তাহলে তারা হচ্ছে জবরদখল চালাবে, তারা গেস্ট রুম গণরুম আনবে এবং তার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা আরেক দফা বিপন্ন হবে। যদিও এই ট্রমাটিকে আমরা সম্মান করি, কিন্তু এটি যে প্রক্রিয়ায় সমাধান করা হয়েছে তা কোনো গঠনমূলক সমাধান নয়। প্রথমত এটি 73-এর যে অধ্যাদেশ, সেই 73-এর অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক, যার ফলে যদি কোনো শিক্ষার্থী কোনো একটি রিট করে তাহলে সেই রিটের মধ্য দিয়ে অনায়াসে এই সিদ্ধান্ত খারিজ হয়ে যাওয়া সম্ভব। দ্বিতীয়ত যদি আমরা ধরেও নেই যে এই রিটের মধ্য দিয়ে এটি খারিজ হলো না, তাহলে ধরা যাক ছাত্রদল এখন ক্ষমতায় নেই, 6 মাস পরে জাতীয় নির্বাচন হলো এবং সেই জাতীয় নির্বাচনে বিএনপি জিতে গেল। যদি তা হয় তাহলে ছাত্রদল তো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার পারমিশন তাদের আছে, তাহলে বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রদলের নেতাকর্মীরা তারা তো বিভিন্ন হলেরই আবাসিক হবেন। তাহলে সেই আবাসিক হলগুলিতে থাকা অবস্থায় তাদের কমিটি না থাকলেও তারা তো সেই একই জবরদখল সবই করতে পারবেন, কারণ বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনীতি করার অধিকার থাকছে। এবং আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে তাদের মাদার পার্টি রাষ্ট্র ক্ষমতায় আছেন, তখন হল কমিটি থাকা বা না থাকাতে তাদের জবরদখল নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য হবে না। বরং মাঝখান দিয়ে যেটি হলো যে এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব ছিল একটা ক্যাম্পাস চার্টার তৈরির মধ্য দিয়ে হলগুলিতে এবং ফ্যাকাল্টিগুলিতে রাজনীতি কি ফরম্যাটে থাকবে, রাজনীতি কিভাবে নিয়ন্ত্রিত হবে তার একটি রূপরেখা নিশ্চিত করা। কিভাবে যে আবাসন, সেই আবাসন সম্পূর্ণরূপে প্রশাসনের হাতে থাকে এবং তা যেন কোনোভাবেই কোনো দলীয় ছাত্র সংগঠনের হাতে না যায় তা নিশ্চিত করার একটা মেকানিজম তৈরি করা। কিন্তু তা না করে আমরা একটা জনতুষ্টিবাদী কর্মকাণ্ডের মধ্যে গেলাম এবং যার মধ্যে দিয়ে একটি স্ববিরোধী সিদ্ধান্ত পাশ করা হলো। তারা 17 জুলাইয়ের কথা বলছেন যে 17 জুলাইয়ের 9 দফার হিসাব অনুযায়ী করা হবে। তা 9 দফার হিসাব অনুযায়ী যদি করা হয় তাহলে তো ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ। তাহলে আপনি যে হলে নিষিদ্ধ করতেছেন তাহলে বিশ্ববিদ্যালয় কমিটিগুলো বিলুপ্ত করে দেন, আমাদের বিশ্ববিদ্যালয় কমিটি তুলে দেন। কারণ তাহলে তো সেটা সাংঘর্ষিক। কারণ আমার যদি বিশ্ববিদ্যালয় কমিটি থাকে তাহলে আমার বিশ্ববিদ্যালয় কমিটিটা যদি একটা জেলা পর্যায়ের শাখা হয় তাহলে অবশ্যই তার ইউনিট বা শাখা ইউনিটগুলি হবে হচ্ছে হল এবং ফ্যাকাল্টি। তাহলে আমি যদি হল এবং ফ্যাকাল্টিতে রাজনীতি করতে না পারি তাহলে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কি কোথায় করব? বাকছাস এবং উমামার মতো যায় কি সচিবালয়ে রাজনীতি করব? তা তো আমরা করতে পারবো না। কাজে বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমাদের রাজনীতি করতে গেলে হল কমিটি দিতে পারি আর না পারি, আমাদের রাজনীতি আলটিমেটলি হলগুলি এবং ফ্যাকাল্টিগুলিতেই হবে। তো আজকে হল কমিটি নিষিদ্ধ হয়েছে, কালকে যদি আমি কোনো একটা হলে কথার কথা দুইটা ছাত্রের সঙ্গে চা খাইতে বসি তাহলে সেই দুজন ছাত্রকে যে ছাত্র ইউনিয়ন সন্দেহ করে হল থেকে বাইর করে দেওয়ার পায় তারা হবে না, তা আমরা নিশ্চিত হচ্ছে কিভাবে? তারা আরও একই সঙ্গে গতকালকে স্মরণকালে সবথেকে হাস্যকর কথাটা একটা প্রশাসনের মানুষের মুখ থেকে আমরা শুনছি, সেটি হচ্ছে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হবে। আমার মাথায় বুদ্ধি কম সম্ভবত, আমি জানি না গুপ্ত রাজনীতি কিভাবে নিষিদ্ধ করে। কারণ গুপ্ত রাজনীতির বৈশিষ্ট্যই হচ্ছে তা প্রকাশ্য না, ফলে তা ডিটেক্টেবল না। যা ডিটেক্টই করা যায় না তা নিষিদ্ধ কিভাবে করা হয় তা আমার জানা নাই।
এই ঘটনার মধ্য দিয়ে বরং গুপ্ত রাজনীতিকে প্রণোদনা দেওয়া হলো এবং রাজনীতি যাতে কেউ ব্যক্ত না করে তার একটা ইনসেন্টিভ তৈরি করা হলো। এইটা লং টার্মে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হলো না। রাজনীতি প্রকাশ্য রাখার পরও আপনার কিছু কমন কনসেনসাস তৈরি করার মধ্যে দিয়ে এবং সেগুলোকে কিছু বাইন্ডিংয়ের মধ্যে এনে সিটের যে অ্যালোকেশন সেই অ্যালোকেশন নিশ্চিত করা যায়। মূল মুশকিলটা তো এটাই যে আমাদের যথেষ্ট পরিমাণ সিট নাই। যদি যথেষ্ট পরিমাণ সিট থাকতো তাহলে সিটের জন্য কাউকে রাজনীতি করতে হতো না, তাই তো বিষয়টা। তাহলে আপনি সিটের সংখ্যা বাড়ানোর দাবি না করে কেন রাজনীতি নিষিদ্ধের দাবি করতেছেন? ধরেন কথার কথা রোকেয়া হলে আপনার কথার কথা ধরেন 2000 সিট আছে বা 5000 সিট আছে, শিক্ষার্থী আছে তার থেকে 5000 বেশি, যার ফলে প্রথম বর্ষ যখন শিক্ষার্থীরা আসে তখন সেই শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে হলে ওঠার জন্য আপনার যেই ক্ষমতাসীন রাজনৈতিক দল তার উপর নির্ভরশীল থাকে। তো এইটা সলভ করার সবচেয়ে সহজ মেকানিজম হচ্ছে আপনি হলের সিট সংখ্যা বৃদ্ধি করেন এবং আপনি প্রথম বর্ষকে অগ্রাধিকার ভিত্তিতে সিট নিশ্চিত করেন।